শার্শা উপজেলার নামকরণের সঠিক কোনো ইতিহাস জানা যায় না, তবে জনশ্রুতি আছে শার্শা মৌজায় ছিল উপজেলার সদর দপ্তর। এই মৌজার নাম অনুসারে শার্শা উপজেলার নামকরণ। 11টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা। আয়তন 129.87 বর্গমাইল। জনসংখ্যা 3,41,328 জন। 1971 সালের 27 মার্চ মহান মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী নওয়াপাড়া রেল স্টেশনের অফিস কক্ষে কয়েকজন স্টাফকে গুলি করে হত্যা করে। এছাড়া পাকিস্তানি সেনারা 17 জন বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। বদলে যাওয়া বাংলাদেশের ভ্রমণের ধারাবাহিকতায় এবারের যাত্রা যশোরের শার্শা উপজেলায়। আধুনিক এই সমাজ ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে এই প্রান্তিক মানুষেরা। ঘর উপহার পাওয়ায় বেশিরভাগ পরিবারই প্রতিদিন একটু একটু করে বদলাতে শুরু করেছে তাদের জীবন। এই পরিবর্তনে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। শার্শা উপজেলায় মোট 264টি ভূমিহীন পরিবারকে 200 করে জমি প্রদান সহ তাদের ঘর দেওয়া হয়েছে। এরা ঘর পাওয়ার পরেও আমাদের একটা চ্যালেঞ্জ থেকে যায়, সেটা হচ্ছে এই যে এরা আগে ছিন্নমূল ছিল, এদের বেশিরভাগই তেমন কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিল না। তাদেরকে হচ্ছে যে কীভাবে স্বনির্ভর স্বাবলম্বী করে তোলা যায় সেটা আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জের বিষয়। সেই ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। কুটির শিল্প প্রশিক্ষণ, কৃষি প্রশিক্ষণ, এসবের সাথে তাদেরকে সম্পৃক্ত করে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া যারা ছোট বাচ্চা আছে পর্যাপ্ত শিক্ষা পেয়ে তারা একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে, সেটাও আমরা উপজেলা প্রশাসন দেখছি। এই যে প্রধানমন্ত্রীর যে একটা উদ্যোগ যে একটা মানুষও ভূমিহীন থাকবে না, এটা আসলে শুধু একটা উদ্যোগই নয়, একটা স্বপ্ন। এই পুরো ব্যাপারটার সাথে আমিও এখন জড়িত হতে পেরে আমি নিজেকে অনেক প্রাউড ফিল করছি। যেমনটা পরিবর্তন ঘটেছে এই উপজেলার উলাশী ইউনিয়নে। গ্রামের নামও উলাশী। বদলে গেছে এই জনপদে ভাসমান পরিবারগুলোর জীবনচিত্র। হজরত যখন 5ম শ্রেণীতে পড়েন তখন তার মা মারা যান। এরপরই ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হতে থাকে অসহায় এই মানুষটির জীবন। মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতে দ্বিতীয় বিয়ে করেন তার বাবা। এর মধ্যেও পড়ালেখা চালিয়ে যান এবং এসএসসি পরীক্ষাও দেন। সে সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ধরা পড়ে ব্রেন টিউমার। অপারেশনও করা হয়, কিন্তু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন চিরদিনের জন্য। এই ধাক্কা সামলে ওঠার আগেই বাবাকে হারান। বাবার মৃত্যুর পর সৎমা সব সম্পত্তি আত্মসাৎ করেন। তারপর তিনি আশ্রয় নেন বড় বোনের শ্বশুরবাড়ি। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় কোনো কাজ করতে পারেন না। এর মধ্যে তার বিয়ে এবং বছর গড়াতে মেয়ে সন্তানের বাবা হন। তখন তারা ঘর ভাড়া করে বসবাস শুরু করেন। সংসারের হাল ধরেন স্ত্রী, সঙ্গে পেতেন প্রতিবন্ধী ভাতা। এভাবেই চলত তাদের সংসার। এখন দৃষ্টি প্রতিবন্ধী আশ্রয়নের উদ্যোগে পেয়েছেন নিরাপদ ও স্থায়ী আশ্রয়। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। 2004 সালে আমার পিতা মারা যায়। পিতা মারা যাওয়ার পর আমি খুব অসহায় হয়ে পড়ি। এরপরে আমি আমার বড় বোনের বাসায় যে থাকতে লাগি। সেখানে কোনো স্বাধীনতা ছিল না, যে তাদের কথা মতো চলতে হতো। বোনের সাথে কথা কাটাকাটি হয়েছিল। হওয়ার পরে বোন বলল যে তুমি আমার বাসা থেকে চলে যাও। আমি তখন বিয়ে করি না, বিয়ে করার আগে। তো আমি বললাম যে আজ পিতা মারা গেছে, আজ আমি দৃষ্টি প্রতিবন্ধী, এই জন্য তুমি আমাকে বললে আমার বাসা থেকে চলে যাও। তা ঠিক আছে, যদি আল্লাহ পাক কখনো সুযোগ দেয় তা তোমার বাসা থেকে আমি চলে যাব। আমার বিবাহ করি। এরপরে বিবাহ করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি একটা ভাড়া বাড়ি এসে থাকি। এরপরে আল্লাহ পাকের ইচ্ছায় আমার একটা সন্তান হয়। সন্তান হওয়ার পরে মাথার মধ্যে অনেক বড় চিন্তা এসে যায় যে কিভাবে মেয়েটাকে মানুষ করব। এরপরে আমি একটা ভূমিহীন তালিকায় নাম দেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষ উপলক্ষে যে ঘরগুলো প্রদান করে, সেখান থেকে আমি একটা ঘর পেয়ে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা আমি এখন সেই ঘরে বসবাস করি।
মাথার মধ্যে যে চিন্তাটা সব সময় ঘুরপাক খেত, কেননা আমি একজন বেকার মানুষ, আমি কোনো কাজকর্ম করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের উছিলায় আজ মাথার মধ্যে থেকে সেই চিন্তাটা দূর হয়ে গেছে। আজ আমি 2 শতক জমিসহ একটি ঘরের মালিক। এই ঘরে আমার স্ত্রী পরিবার নিয়ে আমি বসবাস করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রজন্মের পর প্রজন্ম ধরে সুবিধাবঞ্চিতদের উন্নয়নের মূলধারায় যুক্ত করছে আশ্রয়ণ প্রকল্প। আবাসনের পাশাপাশি প্রতিটি আশ্রয়ণ কেন্দ্র হয়ে উঠছে এক একটি কর্মক্ষেত্র হিসেবে। দরিদ্র সবজি বিক্রেতা ছিলেন রেখার বাবা। পৈতৃক কোনো সম্পত্তি না থাকায় ভাসমান জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল পরিবারটি। তাদের বসবাস ছিল খুলনায়। 2 বোনের মধ্যে রেখা ছিল ছোট। বাবা মারা যাওয়ার পর মা তাদের 2 বোনকে বড় করেন। 13 বছর বয়সে যশোর সারসায় তার বিয়ে হয়। স্বামী নরসুন্দরের কাজ করতেন। তিনিও ছিলেন ভূমিহীন, থাকতেন ঘর ভাড়া করে। আয় কম হওয়ায় সংসার চালানো ছিল বেশ কঠিন। 7 বছর আগে স্বামীর মৃত্যুর পর বিধবা রেখা সংসারের হাল ধরেন। কোল্ড স্টোরেজে শ্রমিক হিসেবে কাজ করে আয় করেন। মেয়েদের সাধ্যমতো পড়ালেখা করিয়ে বিয়ে দিয়েছেন। ভূমিহীন গৃহহীন বিবেচনায় জেলা প্রশাসন তাকে বুঝিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর। বাবা কাঁচামালের ব্যবসা করত, বাবাই সংসার চালাতো। তারপরে বাবা মরে গেলে মা কাজ করতো, পরের বাসায় ওই কাজ টাজ করে এনে ভাতটা তাইনে দিত, তাই আমরা 2 বোনে খাতাম। একটা ঘর নিল, সেনে থাকলাম আমরা। আস্তে আস্তে বড়টারও হলি, তারপরে বড় বোনটারে বিয়ে দিল। বড় বোনটার বিয়ে দেওয়ার কিছুদিন পরে আমারও বিয়ে দিল। আমরা পড়াশোনা করতে পারিনি। পড়াশোনা করাবে কিরম বলবো, আমার মা আমাকে পেটের ভাত জোগাড় করবে নাকি পড়াশোনা করাবে। স্বামীর সংসারে আসলাম, ভালোই চলছিল। তারপরে ওই কাজে গেছিল বাইরে, তখন ট্রলার ডুবে গেছিল, তখন সে মারা গেল। কি করব, তারপরে এই কাজকর্ম ধরলাম, মাঠে করতাম। 2টা মেয়ে নিয়ে থাকতাম, আছে এই জায়গায় থাকতাম ভাড়া। ছোটটা ম্যাট্রিক দিয়েছে আর বড়টা আছে 9 পর্যন্ত পড়েছে। মেয়ে 2টো মানুষ করলাম, বিয়ে দিলাম। এখন আমার মেয়েরা খুব সুখী আছে। এই ঘরটা দিল, আমার একটা মাথায় একটা ছাদ ছিল না, একটা ছাদ পেলাম। তার জন্য সবসময় আশীর্বাদ করি, সে যেন সবসময় ভালো থাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভূমিহীন গৃহহীনের পরিচয়ে বয়ে বেড়ানো বিশাল জনগোষ্ঠী আশ্রয়ণ উদ্যোগে ফিরে পেয়েছেন নাগরিক অধিকার। নিরাপদ জীবনের নিশ্চয়তায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিটি ছিন্নমূল পরিবার। সরকারি খাস জমিতে অস্থায়ী ঘর তুলে বসবাস করতেন রুনা খাতুন। 3য় শ্রেণীতে পড়া অবস্থায় এক শ্রমিকের সঙ্গে সংসার জীবন শুরু। খুব কম বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গর্ভেই মারা যায় অনাগত সন্তান। এরপর কয়েক বছরের ব্যবধানে 4 সন্তানের মা হন। অভাবের সংসারে সংকট ছিল প্রতিদিনের। 21 বছর আগে রেখার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। উপায় না পেয়ে রুনা মানুষের বাসাবাড়িতে কাজ শুরু করেন। তার উপার্জিত অর্থ দিয়ে কোনো রকম চলত সংসার। তার সন্তানরা এখন বড় হয়েছে, আর সরকার প্রধানের দেয়া উপহারের ঘর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অসহায় এই মানুষগুলো। আমরা 4 ভাই বোনে। বাপ হলো ভ্যান চালায়, আমাদের মানুষ করেছে। বাপেরও কিছু নেই। বাপ হলো নানার বাসা, নানার জায়গা, সেটাও সরকারি ছিল। সেখানে আমাদের মানুষ করে আমাদের বিয়ে শাদী দিয়েছে। আমি বড়, অল্প বয়সে বিয়ে হয়েছে। তারপরে বিয়ে হলে স্বামীটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করার পরে উনি তো অসুস্থ, ব্রেনের সমস্যা। তখন এবার আমি কি করব, বাধ্য হয়ে আমার বাসায় কাজ করতে হলো। যে বাপের বাড়ি এসে থাকতাম। বাপও ধরো 4 দোকান ছিল, ভ্যান চালাই, আমাদের ধরো সেভাবে দেখিছে। এখন সেও তো আর করণের কিছু নেই, সেও অসুস্থ। এবার নিজেদের তো সামলাইতে হবে। তখন নিজে কাজে লাগলাম। এবার আস্তে আস্তে শুধু আল্লাহ বিলে করতাম যে আল্লাহ ঠাইটাও হয়ে গেলে কোনে যাব, কি করব। শেখ হাসিনার অনেক ধন্যবাদ দিই যে আমি ঘরটা পাইছি, আমি বাল বাচ্চা নিয়ে ঠাই পাইছি।
আমার একটা স্থানীয় জায়গা হয়েছে, সে আমার নামে করে দিয়েছে। আগে ধরো থাকতাম এখানে ওখানে ঝেড়ালাতে ও ঝেড়ালাতে খাইছি, কথা শুনেছি, এখন তো সেটা শোনা লাগছে না। আমি এখানে হাঁসও পুষতে পারছি, মুরগি পুষতে পারছি, সবজি লাগাতে পারছি, পেঁপো গাছ, কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ, পুঁই শাক, অনেকটা ভালো আছে। এসব লাগাই, আমি এইসব খাই, মানুষেরও দিই, এভাবে চলি। বদলে যাওয়া বাংলাদেশে ছিন্নমূল হতদরিদ্র এসব মানুষ ফিরে পেয়েছেন তাদের নাগরিক মর্যাদা। এক একটি মানুষ হয়ে উঠছেন আত্মনির্ভর, ফিরে আসছেন সমাজের মূল স্রোতধারায়। ইউসুফের বাবা ছিলেন মৎস্যজীবী, সুন্দরবনে মাছ ধরেই জীবন চালাতেন। সরকারি খাস জমিতে ঘর বানিয়ে যৌথ পরিবারে বসবাস করতেন। তাদের আসল পৈতৃক নিবাস ছিল সাতক্ষীরা জেলার শ্যামনগরে। ইউসুফও একসময় বাবার কাজে যোগ দেন, আবার কাজ করতেন চিংড়ি ঘেরে। একসময় সংসারী হন তিনি। জীবিকার তাগিদে যশোরের শার্শায় ইটভাটার শ্রমিক হিসেবে যোগ দেন। এভাবে কেটে যায় অনেক বছর। তার সন্তানরা বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলে কাজ করে রেস্টুরেন্টে। অসুস্থতার কারণে কাজ করার ক্ষমতা হারিয়েছেন ইউসুফ। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর তার জীবনে এনেছে পরম স্বস্তি। বাড়ি হল সাতক্ষীরার শ্যামনগর থানা, গাবুরা ইউনিয়ন। ওখানে বাপদাদার জন্মস্থান, বাড়ি ছিল। পরবর্তীতে আমরা একা একা 6 ভাই হই। সুন্দরবনের মাছ শাক ধরা চলতে পরবর্তীতে বাগদা চিংড়ি মাছের ঘের আসলো দেশে, তখন ঘেরে কাজকর্ম করে খাতাম। 88 বন্যার পরে এসে বিয়ে শাদি করছি। যশোর জেলা শার্শা থানা এসে এখন সরকারি জায়গায় ঘরটি থেকে ইটভাটায় কাজকর্ম করে খাই। সরকারি খাসা জায়গার ভিতরে থাকতাম, বিভিন্ন দিকে বিভিন্ন রকম কথা বলতো মানুষ। এক ছেলে এক মেয়ে নিয়ে এখানে কাজকর্ম করে পরবর্তীতে আমি স্ট্রোক হই, ওই হার্ট ব্লক হয়। আর এখন শেষ বয়সে স্ট্রোকের রুগী চলতে পারিনি, ইনকাম করতে পারিনি। আমি একটু জায়গা পাই দিছি, শেখ হাসিনা আমার জায়গা ঢুক দিয়েছে। এই জায়গা ঢুক পাই যে আমি কি খুশি স্যার, এটা খুব বুঝিয়ে বলতে পারবো না। আমি খুব আনন্দিত। তারা যে কি দিয়ে ধন্যবাদ জানাবো, এটা আমার বলার ভাষায় নিয়ে এখন কি করে জানাবো। তবে আল্লাহ শেখ হাসিনারে হায়াত দারাজ করুক, তারা ভালো রাখুক। ছন্ন ছাড়া ভাসমান এই মানুষগুলোর স্থায়ী আশ্রয় নিশ্চিতের পাশাপাশি তাদের কর্মমুখী করে গড়ে তুলতে নিরলস কাজ করছে সরকার। একসময়ের মলিন মুখগুলোতে দৃশ্যমান স্বস্তির হাসি। বলা হয় জিঙ্কন নামের এক ইংরেজ এখানে নীলকুঠি স্থাপন করেছিলেন। এই নীলকুঠি ঘিরে গড়ে ওঠে বাজার। তার নাম অনুসারে সেই বাজারের নাম হয় জিঙ্করগঞ্জ। পরে গঞ্জ থেকে গাছার উৎপত্তি। কালের বিবর্তনে এই অঞ্চলের নাম হয় ঝিকরগাছা। 1909 সালে ঝিকরগাছা থানা গঠন করা হয়। এই থানাটি উপজেলায় রূপান্তরিত হয় 1983 সালে। পৌরসভা হয় 1988 সালে। ভৌগোলিকভাবে ঝিকরগাছার উত্তরে চৌগাছা উপজেলা, দক্ষিণে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা, পূর্বে যশোর সদর এবং মনিরামপুর, পশ্চিমে শার্শা উপজেলা। এই জনপদের মোট জনসংখ্যা 2,71,000। বাংলাদেশের প্রতিটি প্রান্তে ধারাবাহিক উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে দেশজুড়ে ভূমিহীন গৃহহীনদের জন্য জমিসহ ঘরের ব্যবস্থা করে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। আশ্রয়নের উদ্যোগে বিপ্লব ঘটেছে গদখালি ইউনিয়নের বারাকপুর গ্রামে। যমুনার বাবা কৃষক হলেও তাদের ছিল নিজস্ব ঠিকানা। নানা প্রতিবন্ধকতার মধ্যে 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলেন তিনি। ইচ্ছে ছিল উচ্চশিক্ষা নেবেন, তবে অল্প বয়সে বিয়ে হওয়ায় ভেঙে যায় স্বপ্ন। শুরু হয় সংসার জীবন। দরিদ্র রাজমিস্ত্রি স্বামীর কোনো স্থায়ী ঠিকানা ছিল না। বসবাস করতেন সরকারি খাস জমির উপর ঘর বানিয়ে। স্বামীর অল্প আয়ে সংসার চালানো ছিল কঠিন।
অনেক অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। মেয়ে সন্তানের মা হয়েছেন তিনি, আর ভূমিহীন গৃহহীন বিবেচনায় আশ্রয়নের জমিসহ ঘর উপহার পেয়েছেন এই দম্পতি। নিরাপদ ও স্থায়ী আশ্রয় নিশ্চিত হওয়ার পাশাপাশি চায়ের দোকান চালিয়ে বাড়তি উপার্জনও করছেন। আমরা 3 ভাই বোনে, বাপ কৃষক, স্বামী রাজমিস্ত্রির কাজ করে। আমার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স হচ্ছে 8 বছর। যে আমার কোনো সম্পত্তি ছিল না, খাস জমিতে ছিলাম, লোকের সরকারি জমিতে, মাটির ঘর ছিল, টিনি ছাউনি ছিল। হ্যাঁ, অনেক কষ্টই ছিল ওই জায়গায়। ঘর বাড়ি সেই সময় ভালো ছিল না, হচ্ছে ভাঙাচুরো ছিল, হলো ঠিক মতন ঘর বাড়ি ঠিক করতে পারিনি, থাকতে পারিনি। তখন ভালো অসুবিধাই ছিল। বৃষ্টি বন্যার সময় আপনার পানি উঠে যেত, আগে ভয় ভয় থাকতো যে উঠে চলে যেতে হবে, কিন্তু উঠোই দেবে। এখন ভয় নেই, এখন হচ্ছে হাসিনা ঘর দিয়েছে, এখন এই ঘরে ভালো আছি। জায়গা সহ জমি সহ সে ঘর করে দিয়েছে, আমরা এখন ভালো আছি জায়গা জমি সহ। হ্যাঁ, শেখ হাসিনার জন্য দোয়াও করি, আমাদের সুন্দর ঘর বাড়ি দিয়েছে একটা, তার জন্যই সারা নামাজ পড়ে দোয়াও করি। সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। শুধু জমি বা ঘর দেয়াই নয়, বরং তাদের কর্মমুখী করে গড়ে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। রেলের সরকারি জমিতে ঘর তুলে বসবাস করতেন আলমগীরের পরিবার। বাবা দরিদ্র কৃষক, তাই অর্থের অভাবে 5ম শ্রেণীর পর আর পড়ালেখা হয়নি তার। বাবার সঙ্গে মাঠে গিয়ে কৃষিকাজ করতেন সেই ছোট বয়স থেকে। একসময় বিয়ে করে সংসারী হন আলমগীর। 2 মেয়ের বাবা হয়েছেন। এখন তিনি একটি কারখানায় মেশিন অপারেটরের চাকরি করছেন। নিম্ন আয়ের এই মানুষটি বুঝে পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। স্ত্রী সন্তান নিয়ে এখন তার সুখের দিন। আমরা আগে সরকারি রেল স্টেশনের জায়গা থাকতাম। আমরা বাপের কোনো ভিটা বাড়ি নেই, আমার বাপ খুব কষ্ট করছে। আমার বাবা আমার বেশি লেখাপড়াও করাতে পারে নাই। এরপর কষ্ট করতে 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 আমরা খুব ইয়েতে পড়েছি গেছিলাম। খাওয়া ঠিক মতন হইতো না। বাবার সাথে মাঠে কাজ করতাম। বাবার সাথে মাঠে কাজ করতে 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 আস্তে আস্তে আমার বাবা আমার বিয়ে দিয়ে দেয়। আমার 2 সন্তানও হয়। যেখানে থাকতাম মানুষ বহুত রকম ছোট বড় কথাবার্তা বলতো। বলার পরে মনে কষ্টও লাগতো যে নিজের আজ সদি সম্পদ থাকতো, তাকেও ছোট বড় কথা বলতে পারতো না। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সে আমার একটা ঘর দিয়েছে। আমরা ঘরের আশপাশে গাছ লাগাইছি, ছাগল পালছি, এরকম বিভিন্ন ধরনের চাষবাস করছি, পাশে ছোটো টুকটাক চাষবাসও করছি। আমরা এখন খুব সুখী আছি। হাসিনার জন্য দোয়া করি, সেজন্য আরও আল্লাহ তার আহাত দান করুক। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহদান কর্মসূচির কারণে স্থায়ী আবাস নিশ্চিত হয়েছে এই অঞ্চলের অনেক অসহায় ভাসমান পরিবারে। লিজির বাবা ছিলেন ঘড়ির দোকানের কর্মচারী। তারা 4 ভাই বোন। অভাবের সংসারে বেড়ে উঠেছেন, আলোকিত হতে পারেননি শিক্ষার আলোয়। মা মারা যান 15 বছর বয়সে। তার পরের বছরই বিয়ে দেন বাবা। অসহায় ভ্যানচালক স্বামীরও নিজস্ব কোনো ঘরবাড়ি ছিল না। বড় রাস্তার উপর খাস জমিতে বসবাস ছিল তাদের। যা আয় করতেন তা দিয়ে সংসারই চলত না ঠিকমতো। সঞ্চয় ছিল না কিছুই। এই দম্পতির 3 সন্তান। 2 ছেলে মেয়েকে সাধ্যমতো পড়িয়ে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে মাস্টার্সের ছাত্র। তারা বসবাস করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘরে। 3 বোন, 1 ভাই। সেভাবে কষ্টই মা ছিল না, কষ্ট দুঃখে মানুষ হয়েছে। এবার অল্প বয়সে বিয়ে দিয়েছে। শ্বশুরবাড়ি আইসি, তার সে পরের জায়গা। এইভাবে তারপরে বাচ্চা কাচ্চা হইলো 3 জন। আমিও কাজ করেছি, স্বামীও কাজ করেছে। চুলে জাল দিতে দিতে এমনকি জীবনটাও বেরোয় গেছে। এরকম পরের কাজ করলি, সারা রাত মিলিয়ে ধান ভাঙাইছি, চাতালে কাজ করেছি, চাতালে থাকিছে। এখন গরিব মানুষ ওই কাজ করে কি আসছে, জায়গা জমি কিনতেও পারিনি, ঘর বাড়িও বানতে পারিনি। এখন ভ্যান চালায়, এখন আমি আর কাজ করিনি। মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, এখন ভালোভাবে আছি। আশ্রা ছিল না, আশ্রা দিয়েছে। এখন তার জন্য দোয়া করছে, সে ভালো থাকুক। নাম ঠিকানাহীন ভাসমান এই জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। এদের প্রত্যেককে কর্মমুখী হিসেবে গড়ে তুলতে আন্তরিক বর্তমান সরকার। বাবার ছোট্ট একটা ঘরে বেড়ে ওঠা মরিয়মের। 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মরিয়মকে
অল্প বয়সেই বিয়ে দেয়া হয়। স্বামী ভ্যান চালক। বসবাস ছিল স্থানীয় রেললাইনের পাশে সরকারি খাস জমিতে, যেখানে উচ্ছেদের আতঙ্ক ছিল সব সময়। এরপর স্বামীর অনিয়মিত আয় আরও বেশি ভোগান্তির কারণ ছিল তার। 3 ছেলেমেয়েকে ঠিকমতো ভরণ পোষণ দিতে পারতেন না। এ অবস্থার মধ্যে মানবিক সরকার প্রধান শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে এখন তারা নিরাপদ জীবনযাপন করছেন। আমার আব্বা 1 লাখ খাট নিচ্ছিল, একটু অল্প একটু জায়গা জমি যা ছিল বিক্রি করে তা ছেলেপিলে মানুষ করতে হয়েছে। কষ্ট যাওয়ার পরে মনে করো লেখাপড়া ভালো শিখতে পারিনি, ওই স্কুলে 5 পর্যন্ত যাক টেনে টেনে যেয়ে তারপর আমরা লেখাপড়া বন্ধ হয়ে গেল। তারপরে এই গরিব মানুষ বাপ মা বলে তাই এই গরিব জায়গায় বিয়ে দিলে, এই ট্রেন রাস্তার গায়ে এসে এই জায়গায় শান্তি দুটো, এই স্বামীও গরিব, এই করতে করতে এইভাবে এই জীবন যাচ্ছে। ওনার যখন 8 থেকে 9 বছর বয়স, এখন ওই ট্রেনের ব্রিজের পথে পড়ে গিয়ে মানে পা ভেঙে গেছে। স্বামী যে 10 টাকা যদি সংসারে লাগে আনে 5 টাকা, সরকারি জায়গায় মনে করো ট্রেন রাস্তার গায়ে এইভাবে বেঁধে ছিলাম। যেই শুনি ঝড় আজকে হবে সেই সন্ধ্যের সময় যে মানুষের দালান ঘরে যেয়ে স্কুলে যেয়ে বসে থাকতাম ছেলেপিলে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে আমাকে ঘর, দোয়া করি সে ভালো থাক, ভালো সুস্থ থাক। প্রতিটি আবেদনই নিখুঁতভাবে যাচাই বাছাই করা হয়েছে প্রকৃত ভূমিহীন গৃহহীনদের। খাস জমি উদ্ধার করে ঘরের জন্য স্থান নির্বাচন করাও ছিল প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে হালনাগাদ নিরূপিত তালিকা মতে 307 জন ভূমিহীনকে আমরা 2% জমি এবং একটি করে আধা পাকা ঘর দেওয়ার মাধ্যমে ঝিকরগাছা উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন এবং এই গৃহের সাথে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা এই ঘরের উপকারভোগী পরিবারগুলো তাদের নিয়ে সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ট্রেডে ট্রেনিং দিয়ে লোনের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী হওয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষিত স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে তারা আমাদের সহায়তা করতে পারবে। এছাড়া আমরা বিভিন্ন সময় সরকারের যে ত্রাণ কার্যক্রমের যে উপহারগুলো মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন সেগুলোর মাধ্যমেও তাদেরকে পুনর্বাসিত করে থাকি। বদলে গেছে ঝিকরগাছা। সময়ের সাথে সাথে দরিদ্র ভূমিহীন গৃহহীন জনগোষ্ঠী ফিরে আসতে শুরু করেছে উন্নত জীবনে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিটি স্তরে সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলছে বাংলাদেশ। আগামী পর্বে আপনারা দেখবেন চৌগাছা এবং কেশবপুর উপজেলার বদলে যাওয়া মানুষের কথা। 12-13 বছরে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আমার স্বামীর বাড়ি এসে আমার স্বামীরও ভিটে বাড়ি নেই। এসেছিলাম ঘর ভাড়া করে, গরিব মানুষ ভ্যান চালাবে, পেটের দায় না ঘর ভাড়া দেব। গাঙের ধারে বাড়ি ঘর করলাম, তাই সেদিন আবার গাং কাটছে, তো আমাকে উঠে দিয়েছে ঘর দুয়ার ভাঙাচুরা করে। কষ্ট হইতো, গাড়ি চালায় একটু সংসারে চলতো টুকটাক করে, তারপরে পোলাপান খাওয়া লাগতো, নিজেরাও খাইতাম, কষ্ট হয়ে যেত। বঙ্গবন্ধু শেখ হাসিনা যে ঘর দিছে, ভালো ভালো জিনিস দিছে, ঘর দিছে, আমরা সন্তান নিয়ে ঘর মানে বউ নিয়ে বাচ্চা নিয়ে সবাই নিয়ে থাকতে পারতাছি, কোনো কষ্ট হইতেছে না এখনকার।